মধ্যপ্রাচ্যের বর্তমানে টালমাটাল পরিস্থিতি আসলে কোন দেশটিকে সুবিধা দেবে? কাতারের অভ্যন্তরে ইসরায়েলি হামলার পর আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা যেভাবে একেবারে টলে গেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোর নিকটে, সেই সুবিধা আসলে কোন দেশটি পাবে? বন্ধুরা, বর্তমান যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ইসরায়েলের এই একটি হামলা পুরো ভৌগোলিক অবস্থানগত এবং ভূরাজনৈতিক পদ্ধতিগত অবস্থানই বদলে দিয়েছে। কে কার পক্ষে থাকবে, মূলত এটি এখন নির্ধারণের বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে আস্থা ফেরাবে তার প্রভাবশালী এই দেশগুলোর উপরে, সেটি নিয়ে তারা চিন্তিত। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ধরনের একটি ক্ষতি করে দিল ইসরায়েল এই হামলার মাধ্যমে। প্রভাবশালী মুসলিম দেশগুলোর সাথে একটা সমঝোতার মাধ্যমে আব্রাহাম চুক্তির ক্ষেত্রে ইসরায়েলের সাথে একটি স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার বহুদিন ধরে চেষ্টা করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ ইসরায়েলের সাথে আরব বিশ্বের সম্পর্ক তৈরি করার জন্য যে লোকটি বা যে ব্যক্তিটি সবচেয়ে বেশি কষ্ট করেছে বা পরিশ্রম দিয়েছে, সেই ব্যক্তিটির নাম হচ্ছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প। এখন তিনি এমন ধরনের একটি পরিস্থিতির শিকার হলেন, সেই আমেরিকার উপরই আর আস্থা রাখতে পারছে না মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এই মুসলিম দেশগুলো। আর তার জন্য দায়ী একটিমাত্র হামলা, অর্থাৎ ইসরায়েল কর্তৃক কাতারের অভ্যন্তরে হামাস নেতাদের লক্ষ্য করে এই একটিমাত্র হামলা। অনেক ম্যাথ বদলে দিয়েছে, আফটার ম্যাথ বদলে দিয়েছে এই একটিমাত্র হামলা। ভূকৌশলগত অবস্থান দিক দিয়ে ভবিষ্যৎ ভূরাজনৈতিক প্রকৃতি কেমন হবে, সেটিও এখন নির্ধারণের একটা বড় উপায় হয়ে গেছে এই হামলাটি। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখন তার আস্থা ফেরাতে চায়, তাহলে এক এক করে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে বিশেষভাবে বৈঠক করতে হবে হয়তো তাকে, বা আস্থা ফেরানোর জন্য সুনির্দিষ্ট কোনো কিছু করে দেখাতে হবে। যেহেতু সুনির্দিষ্ট একটি দেশে মার্কিন সামরিক উপস্থিতি তার সামরিক বা কূটনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সুতরাং মধ্যপ্রাচ্যের দেশগুলো বিকল্প হিসেবে অন্য দেশের কাছে নিরাপত্তা চাইতেই পারে। আর সেই বিকল্প দেশগুলো যদি রাশিয়া এবং চীনের মতো শক্তি হয়, তাহলে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বিদায় ঘণ্টা বেজে যেতে পারে। মিস্টার ডোনাল্ড ট্রাম্প কি এত সহজেই ছাড় দেবেন? বন্ধুরা, ছাড় দেওয়া বা না দেওয়ার কোনো বিষয় নয়। আপনি যখন একটি দেশের অভ্যন্তরে সামরিকভাবে উপস্থিত থেকে আপনার কোনো মিত্রের দ্বারা আক্রান্ত হবেন, তাহলে নিশ্চিতভাবে সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর আঙুল তুলবে, এটি মোটামুটি নিশ্চিতভাবে বলা যেতে পারে। এখন তারা এভাবে কনভিক্টেড করার চেষ্টা করছে যে এই হামলার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের মৌন সমর্থন ছিল। ইরানের তরফ থেকে এমনই ধরনের অভিযোগ করা হচ্ছে। ইরান এই ধরনের বিষয়গুলোই চায়। অর্থাৎ শুরুতে যেটি বলেছিলাম, মধ্যপ্রাচ্যের অর্থাৎ কাতারের অভ্যন্তরে ইসরায়েলের এই হামলাটির যদি পরবর্তীতে কোনো রিয়াকশন আসে, তার চেয়ে সবচেয়ে বেশি উপকারভোগী বা সবচেয়ে বেশি লাভবান হবে এক্ষেত্রে ইরান। ইরান এবং ইসরায়েলের মধ্যে যে 12 দিনের যুদ্ধ হলো, সেই 12 দিনের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানের পারমাণবিক অবস্থানগুলো লক্ষ্য করে সেখানে B2 স্পিরিট বোম্বার এবং সাবমেরিন বা লোহিত সাগর থেকে সাবমেরিনের মাধ্যমে টমাহক ক্রুজ মিসাইল ছুড়েছিল তাদের ফোর্দো, ইস্পাহান এবং নাতানজ পারমাণবিক কেন্দ্রে, মূলত তার পরপরই ইরান একটি অভিযান পরিচালনা করে। বন্ধুরা, দুর্ধর্ষ ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে কাতারে অবস্থিত সবচেয়ে বড় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি আল উদুদে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করে ইরান। তবে এখানে যে ব্যাপারটি সামনে আসছে তা হচ্ছে, ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলার মূল টার্গেট ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং তাদের রাডার স্টেশন। পরবর্তীতে স্যাটেলাইট ইমেজে দেখা যায় তাদের একটি রাডার স্টেশন পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে ইরানি মিসাইলের আঘাতে। বন্ধুরা, এ ব্যাপারটি নিয়ে ততটা শোরগোল হয়নি, অর্থাৎ কাতারও এমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি যেটি ইরানের ক্ষেত্রে যুদ্ধ ঘোষণার সামিল বলে মনে হয়। কিন্তু এখানে একটা ব্যাপার উল্টে গেছে। ইসরায়েলি হামলার যে প্রতিক্রিয়া হয়েছে কাতার সহ মধ্যপ্রাচ্য এবং ইরানের কাছ থেকে, সেটি স্পষ্টভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় অবশ্য ইরান এমন কিছুর অপেক্ষায় ছিল। তারা বারবার বলে আসছে যে ইসরায়েলকে তোমরা যদি অতিমাত্রায় বিশ্বাস করো, তাহলে তোমাদের উপরে এই আক্রমণ পরিচালিত হবে। অর্থাৎ শুধুমাত্র ইরানের উপরে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিত শক্তি হামলা চালিয়েছে তা নয়, আজ অথবা কাল তোমরা যদি এই দেশটির কোনো স্বার্থের বিরুদ্ধে কাজ করো, তাহলে তোমাদের বিরুদ্ধেও একই ধরনের হামলা আসতে পারে। বন্ধুরা, আসতে পারে নয়, অলরেডি চলে এসেছে। আর এই ব্যাপারটি বারবার বলতে চেয়েছে এবং সেটি ইরান নতুন করে আবার মনে করিয়ে দিচ্ছে। অর্থাৎ তোমরা যাদেরকে বিশ্বাস করো বা তোমরা যাদেরকে মিত্র মনে করো, ইরানকে শত্রু ভাবো, তোমাদের ভাবনা এবং তোমাদের পরিকল্পনা পুরোপুরি ভুল। বন্ধুরা, ইরান এখন বলতে পারতেছে যে তোমাদের যে শত্রু মিত্রর খেলা, সেক্ষেত্রে তোমাদের বড় ধরনের গলদ রয়েছে। তোমরা যাকে শত্রু ধরছো বা যাকে মিত্র ধরছো, সেক্ষেত্রেও তোমাদের বড় ধরনের গলদ রয়েছে। তাই এখানেই তোমাদের সংশোধন করা উচিত যদি ভবিষ্যতে তোমরা তোমাদের জাতীয় এবং সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে চাও।
সুতরাং এখনও সময় আসে, তোমাদের হুঁশ আসা উচিত। তাই ইরান এক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায় কাতারের প্রতি। বুঝতেই পারছেন বন্ধুরা, এখন কোন ধরনের গেম খেলতে চাইছে মধ্যপ্রাচ্যের এই শক্তিশালী দেশটি। যে কোনো সময় আবার ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হতে পারে। ইসরায়েলের তরফ থেকে এমনই আভাস দেওয়া হয়েছে। মোসাদ সুস্পষ্টভাবে নজর রাখছে আবার কখন ইরান তার নতুন করে পারমাণবিক এনরিচমেন্ট প্রক্রিয়ার দিকে মুভ করে। ইসরায়েলের দিক থেকে ওয়ার্নিং দেওয়া আছে, ইরান যদি আবারও পারমাণবিক এনরিচমেন্ট প্রক্রিয়া নতুনভাবে শুরু করার পদক্ষেপ গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে যথাযথ প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করবে ইসরায়েলের সামরিক বাহিনী এবং মোসাদ। বন্ধুরা, ইসরায়েল যদি এই ধরনের কোনো প্রতিক্রিয়া বা পদক্ষেপ গ্রহণ করে তাহলে ইরানকে হাত গুটিয়ে বসে থাকবে? তারা তাদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছে পাল্টা আঘাতের মাধ্যমে। যে দেশটি তাদের উপর হামলা করবে তার 12টা বাজিয়ে দিতে, তখন আবার তাড়াহুড়ো করে যুদ্ধবিরতির ব্যাপারে বলবে। তাই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এক্ষেত্রে অ্যাকোমোডেটেড করার দায়িত্ব ইরান সম্ভবত খুব ভালোভাবে নিতে পারে। সৌদি আরব থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, মিশর এবং জর্ডান, বিশেষ করে আরও যে সকল দেশগুলো রয়েছে তাদেরকেও তারা ঐক্যবদ্ধ করতে পারে একটা সম্মিলিত সামরিক অবস্থানের ভিত্তিতে। এদিকে মিশর সম্ভবত প্রস্তাব করতে যাচ্ছে আরব বিশ্বের একটি মিলিটারি ফোর্স গঠনের। ন্যাটোর মতো করে আরব বিশ্বের এই মিলিটারি ফোর্সে যদি কোনোভাবে ইরানের অংশগ্রহণ থাকে তাহলে আইনি কাঠামোর মধ্য থেকেই তারা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং মিশর বা কাতারের মতো দেশগুলোকে সামরিক সহায়তা দিতে পারবে। নিজেদের উদ্ভাবনী প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে ইরান যদি মধ্যপ্রাচ্যের সামরিক সক্ষমতার ভিত্তিগুলো আরও মজবুত করার চেষ্টা করে, সেটি আমেরিকা এবং ইসরায়েলের জন্য আরও বেশি পরিমাণে অ্যাক্সেস নেওয়া বন্ধ হয়ে যাবে এবং ইসরায়েলের একক কর্তৃত্বের অবসান ঘটবে। কারণ সেখানে এই মিলিটারি ফোর্সটি যে কোনো একটি দেশের উপর হামলা সম্মিলিত হামলা হিসেবে যদি পরিগণিত করে তাহলে সম্মিলিতভাবেই তারা প্রতিরোধ করবে। অর্থাৎ তুরস্ক, মিশর, কাতার, ইরানের মতো রাষ্ট্রগুলো বা সৌদি আরব যদি একত্রিত হয় তাহলে পৃথিবীর কোনো শক্তির সাহস নেই এদের বিরুদ্ধে কিছু করার। অটোমেটিক্যালি বর্তমান আরবদের যে অর্থনৈতিক এবং সামরিক শক্তি সেটি যদি তারা যথাযথভাবে ইউটিলাইজ করতে পারে, সেটি হবে বিশ্বের মধ্যে অন্যতম এক শক্তিশালী সামরিক সংগঠন এবং অর্থনৈতিক সংগঠন। নিজেদের অস্তিত্ব ধরে রাখার ক্ষেত্রে আরব বিশ্বের এর কোনো বিকল্প নাই, এটা নিশ্চিত করে বলা যায়।